কুম্ভ রাশির ক্ষেত্রে শনি যেরকম রাশির অধিপতি সেরকম কিন্তু দ্বাদশ ঘরেরও অধিপতি। তো এই দুটি ঘরের অধিপতি হয়ে রাশির দ্বিতীয় ঘর মীন রাশিতে অবস্থান এবং কুম্ভ রাশির বর্তমানে শনির 7.5 তৃতীয় চরণ চলছে, শেষ চরণ। তো এই অবস্থায় এই জুলাই মাসের 13 তারিখে শনি হয়ে যাচ্ছে বকরি এবং তার বকরি অবস্থা থাকবে 28 নভেম্বর পর্যন্ত, প্রায় 141 দিনের মতন। এই বকরি অবস্থায় এই কুম্ভ রাশি কোন দিক থেকে লাভবান এবং কোন দিক থেকে বিশেষ সাবধান, তার সাথে আবার কোন বিশেষ উপাচার এই সময়কালে করতে হবে যাতে ভালো ফল পায় এই কুম্ভ রাশি, এই সমস্ত কিছু আজকে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে প্রভাবিত হবেন। তবে আমি কোনো রকম ভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, আর এটা চন্দ্র রাশির উপরই বলা হচ্ছে। কুম্ভ রাশির ক্ষেত্রে শনি হচ্ছে রাশির অধিপতি, সেরকম দ্বাদশ ঘরের অধিপতি। রাশিটা কি? রাশি হচ্ছে ব্যক্তিত্ব, আর এদিকে দ্বাদশ ঘর হচ্ছে খরচের ঘর, ইনভেস্টের ঘর, তারপর সোশ্যাল কাজ, বিদেশ সংক্রান্ত কাজ বা বিদেশ, আধ্যাত্মিক যোগ এবং মোক্ষের ঘর হিসাবে এই ঘরকে দেখা হয়। এই ঘর থেকে আবার মেডিকেলও দেখা হয়। তো শনিদেব এই দুটি ঘরের অধিপতি হয়ে এই রাশির দ্বিতীয় ঘর মীন রাশিতে বক্রি হচ্ছে এবং যে নক্ষত্রে বক্রি হচ্ছে সেটাও আবার নিজের নক্ষত্র, উত্তরা ভাদ্রপদ নক্ষত্র। তো শনিদেবের এই যে বক্রি অবস্থা, এখানটাতে সবার প্রথম দেখতে হবে যে শনি যে ঘরটাতে বক্রি হচ্ছে সেই ঘরটা কার এবং সেই ঘরের রাশির, সেই ঘরের অধিপতির সাথে শনির কি রকম সম্পর্ক। যদি মিত্রতা সম্পর্ক থাকে তাহলে বক্রি অবস্থায় যথেষ্ট ভালো ফল দিবে, আর যদি শত্রুতা অবস্থায় থাকে তাহলে কিন্তু অনেক দিক থেকে অসুবিধা তৈরি করবে শনিদেব এই রাশির ক্ষেত্রে। কারণ শনি হচ্ছে ন্যায়কারক, ন্যায়ের অধিপতি। শনি হচ্ছে কি? কর্মফলদাতা। তো শনির কাছে সবাই সমান। তবে শনির মূল ত্রিকোণ রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিছুটা হলেও অন্যরকম, কিন্তু শনি তো হচ্ছে ন্যায়ের কারক, ন্যায়ের বিচারক। তো যাই হোক, এখন যে রাশিতে অবস্থান করছে শনি সেটা হচ্ছে মীন রাশি এবং মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির সাথে শনির সম্পর্ক হচ্ছে সম। আবার গোচরেও কিন্তু দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করছে, সেটা হচ্ছে মিথুন রাশি। তো মিথুন রাশির অধিপতি বুধ, বুধের সাথে তাহলে এই যে দেবগুরু বৃহস্পতি বুধের রাশিতে অবস্থান এবং শনির মীন রাশিতে অবস্থান, এখানটাতে একটা তৎকালীন সম্পর্ক উঠে আসছে। এবং দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অতি বিশিষ্ট কারক, তার পঞ্চম দৃষ্টি ভাগ্যের ঘরে পড়ছে। ভাগ্যের ঘরটা হচ্ছে কি? তুলা রাশি, যেটা হচ্ছে শনির কিন্তু উচ্চ ঘর। তো শনির উচ্চ ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে, পঞ্চম দৃষ্টি। আবার দেবগুরু বৃহস্পতির যে সপ্তম দৃষ্টি সেটা নিজের ঘর ধনু রাশিকে দেখছে, মূল ত্রিকোণ রাশি, এবং নবম দৃষ্টি পড়ছে এই কুম্ভ রাশির উপর এবং কুম্ভ রাশির উপর রাহু অবস্থান করছে। রাহুর উপর কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। রাহু আবার আদ্রা বলছি পূর্বা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি আবার আদ্রা নক্ষত্র অবস্থান করছে। তো রাশির উপর কিন্তু দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি থাকছে। আর দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টিতে থাকে বিশেষ কৃপা। গুরুর নবম দৃষ্টি মানে বিশেষ কৃপা লাভ করা। তাহলে দেবগুরু বৃহস্পতির এই কুম্ভ রাশির উপর দৃষ্টি থাকছে এবং দেবগুরু বৃহস্পতি এই শনির যে বক্রি অবস্থা, বক্রি তো হচ্ছে 13 তারিখ, আর দেবগুরু বৃহস্পতি আবার এই জুলাই মাসের 8 তারিখেও অস্ত থেকে উদয় হয়ে গেল। তাহলে যথেষ্ট ভালো অবস্থান। অর্থাৎ শনির সাথে কিন্তু দেবগুরু বৃহস্পতির হয়ে গেল তৎকালীন মিত্রতা সম্পর্ক গোচরে। এবার শনি বক্রি হচ্ছে। তো শনির প্রভাব কি এবার? যে শনি যে ঘরে অবস্থান করবে সেই ঘরের তো প্রভাব বৃদ্ধি করবে এবং শনির যে দৃষ্টিগুলো পড়ছে সেই ঘরের ফলগুলো তো এখন বৃদ্ধি করে দিবে এবং বক্রি অবস্থা চলছে। গ্রহ যখন বক্রি হয় তখন কি হয়? তার চেষ্টা বলে বৃদ্ধি পেয়ে যায়। তো শনি পাপী গ্রহ, তো পাপ প্রভাব যে দিক থেকে বৃদ্ধি পাবে সেরকম কিন্তু শনি যে সমস্ত ঘরের যে কারকত্ব এবং যে কারকত্বটা রাখে শনি থেকে সেবা জিনিসটাকে বোঝায়, শনি থেকে ধৈর্য জিনিসটাকে বোঝায়, কর্ম জিনিসটাকে বোঝায়, ন্যায় জিনিসটাকে বোঝায়, অনুশাসন প্রিয় কিন্তু আবার শনি, এত কিছু বোঝায়। এই সমস্ত দিকেও কিন্তু প্রভাব যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে বক্রি অবস্থায়। চেষ্টা বল বৃদ্ধি হওয়া মানে এগুলোও বৃদ্ধি হয়ে যাওয়া। শনি একটি রাশিতে দীর্ঘদিন পর্যন্ত থাকে, প্রায় 2.5 বছর।
ধীর গতিতে চলে, যার জন্য শনি থেকে ধৈর্য জিনিসটা উঠে আসে, তাহলে এগুলোও কিন্তু এই বক্রী অবস্থায় বৃদ্ধি পাবে। তাহলে তৃতীয় দৃষ্টি পড়ছে শনির একদম চতুর্থ ঘর, যেটা হচ্ছে বৃষ রাশি, মিত্র রাশি। সপ্তম দৃষ্টি পড়ছে রাশির অষ্টম ঘর, যেটা হচ্ছে কন্যা রাশি, এবং দশম দৃষ্টি পড়ছে রাশির লাভের ঘর, একাদশ ঘর, সেটা হচ্ছে ধনু রাশি। তাহলে দেবগুরু বৃহস্পতি যেরকম পঞ্চম ঘরে অবস্থান করে শনির এই রাশি কুম্ভ রাশির উপর দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ শনির মূল ত্রিকোণ রাশিকে দেখছে, তো শনিও কিন্তু বক্রী অবস্থায় দেবগুরু বৃহস্পতির রাশিতেই অবস্থান করছে, এবং দেখছে হচ্ছে দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকেও দেখছে। তো শনির দশম দৃষ্টি হচ্ছে কর্মের ফল, আর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি হচ্ছে বিশেষ কৃপা, অর্থাৎ উভয়ে কিন্তু উভয়ের রাশিকে দেখছে এ সময়। এটাই কিন্তু সব থেকে বড় পাওনা এই কুম্ভ রাশির, এই শনির এই বক্রী অবস্থা। অর্থাৎ অনেক কিছু এই সময়কালে ভালো হবে, শুধু বুঝতে হবে যে শনি কি করতে চাচ্ছে, শনি কি করাতে চাচ্ছে, সেটা কিন্তু ভালো মতন করে বুঝতে হবে। এবার শনি যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে কি উত্তরা ভাদ্রপদ নক্ষত্র। উত্তরা ভাদ্রপদ নক্ষত্র সম্পর্কে বিগত দিনে বিশেষ অনেক কিছু আলোচনা করেছি কুম্ভ রাশির ক্ষেত্রে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে সব থেকে ভালো নক্ষত্র, শনিদেবের নক্ষত্র, এবং এই নক্ষত্রটাই পড়ছে হচ্ছে মীন রাশিতে। এবং শনির সাথে দেবগুরুর যে সম্পর্ক, এটা তো সম্পর্ক, কিন্তু দেবগুরু বৃহস্পতির সাথে শনির সম্পর্ক কিন্তু অতপ্রতভাবে জড়িত। কারণ যেখানে ধর্ম সেখানেই গুরু, আর ধর্মের সাথে কর্ম যুক্ত হয়। শনি কিন্তু এটাই বলে যে কর্ম করতে হবে সেটা কিন্তু ন্যায়সঙ্গত, তো ন্যায় যেখানটাতে সেখানটাতেই তো ধর্ম। অন্যায় পথে কাজ করা মানে তো সেটা অধর্মের সাথে কাজ করা। তো ধর্মর সাথে কর্ম কিন্তু যথেষ্ট যুক্ত, এবং ধর্মপথেই কিন্তু শনি সবসময় বলে এগিয়ে যেতে। আর শনির যে দুটি রাশি পড়ে, যেটা হচ্ছে মকর রাশি, কুম্ভ রাশি, তার আগে কিন্তু ধনু রাশি পড়ে, আর কুম্ভ রাশির পরে পরে কিন্তু হচ্ছে মীন রাশি। সেরকম কিন্তু নক্ষত্রগত দিক থেকে শনির যে নক্ষত্র পড়ে পুষ্যা নক্ষত্র, তো তার আগে পরে কিন্তু পুনর্বসু নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। আবার শনির যে নক্ষত্র অনুরাধা নক্ষত্র পরে বৃশ্চিক রাশিতে, তার আগে পরে কিন্তু বিশাখা নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। আবার শনির উত্তরা ভাদ্রপদ নক্ষত্র, যেটা মীন রাশিতে পড়ে, তার আগে পরে কিন্তু আবার পূর্বা ভাদ্রপদ নক্ষত্র। অর্থাৎ শনির সাথে কিন্তু গুরুর অবস্থান, গুরুর যে যোগ, সেটা কিন্তু সবসময় একটা ভালো মানে একটা ভালো লেভেল, যে ধর্ম কর্ম সবসময় কিন্তু অ্যাড হয়ে চলে। ধর্ম যেখানটাতে ধর্মপথেই কর্ম করতে হবে, শনি কিন্তু এটাই বুঝায়। শনি যতই পাপ প্রভাব দিক, শনি কিন্তু এটাই বলবে যে তোমাকে কিন্তু কর্ম করতে হবে ধর্মপথে, তোমাকে ধর্মপথে থেকেই কর্ম করতে হবে। এবার শনি যেহেতু পাপ প্রভাব, পাপী গ্রহ, তো তার প্রভাবটাও কিন্তু থাকবে, তার মূল স্বভাবটাও কিন্তু থাকবে এই বক্রী অবস্থায়, পাপ প্রভাবটাও দিবে। তো বাণীর ঘরে শনির প্রভাব, আত্মীয় স্বজনদের ঘরে শনির প্রভাব, আর শনি হচ্ছে কি দ্বাদশ ঘরের অধিপতি, ব্যয় ঘটাবে। কিসের ব্যয় ঘটাবে? বাণীর ব্যয় ঘটাবে। অর্থাৎ শনি কিন্তু এই ঘরে অবস্থান করে যে পাপ প্রভাবটা, যে আত্মীয় স্বজনদের সাথে এমন ব্যবহার করতে হবে যেন ঝগড়াঝাটি অশান্তি না লাগে। অর্থাৎ নিজের মুখের বাণীর জন্য দেখালো যে মানে আত্মীয় স্বজনদের সাথে মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেল। অতএব কিন্তু এই জায়গাটাও মেনটেন করতে হবে বক্রী অবস্থায়। এবং শনি যে নক্ষত্রটাতে অবস্থান করছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে, এই নক্ষত্র হচ্ছে কি, এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আহির্বুধন্যা, এবং এই আহির্বুধন্যা হচ্ছে পৃথিবীর নিচে বসে থাকা সাপ, যার কোমরের নিচের অংশ হচ্ছে সাপের মতন, উপরের অংশ হচ্ছে দেবতার মতন। শ্রীহরি বিষ্ণু এই আহির্বুধন্যা, যাকে শেষ নাগের সাথে তুলনা করা হচ্ছে, তো শ্রীহরি বিষ্ণু কিন্তু এই শেষ নাগের উপরই শয়ন করে। এবং এই নক্ষত্র হচ্ছে কি বিশ্লেষণ করার ক্ষমতা, একটা ধৈর্যের ক্ষমতা, একটা আধ্যাত্মিক জগৎ, এই জিনিসগুলো বুঝাচ্ছে। কিন্তু মেডিটেশন, ধ্যান, চিন্তা, এগুলো কিন্তু উঠে আসছে। এবং শনি এই নক্ষত্রে অবস্থান করে দ্বিতীয় ঘরে অবস্থান করছে, তার সপ্তম দৃষ্টি পড়ছে রাশির অষ্টম ঘর, কন্যা রাশি। তো অষ্টম ঘরটা কি? গভীর গভীর জ্ঞানের ঘর, মৃত্যুর পরবর্তী স্থান, মৃত্যুর দুয়ার, এক কথায় বলতে হয় এই অষ্টম ঘরকে, যে মৃত্যুর পরবর্তী কি ঘটবে, কি জিনিস রয়েছে, সেই জিনিস নিজের আত্মবিশ্লেষণ করার সেই জায়গা হচ্ছে এই অষ্টম ঘর। গভীর জ্ঞান, রিসার্চ জাতীয় বিদ্যা, গবেষণা, সব কিন্তু এই ঘর, গোপন বিদ্যা সব এই ঘর। তাহলে শনি কিন্তু ওই নক্ষত্রে অবস্থান করে তার দৃষ্টি থাকছে সপ্তম দৃষ্টি ওই অষ্টম ঘরে। অর্থাৎ শনি কিন্তু এটাও বুঝাচ্ছে যে কোনো কাজ করতে গেলে এখন কিন্তু তোমাকে বিশ্লেষণ করেই এগোতে হবে। তুমি হুটহাট করে ডিসিশন নিবা, বন্ধু বলল, আত্মীয় বলল, চলে গেলাম ওখানটাতে, সেটা করলে চলবে না। তোমাকে কিন্তু যে কোনো কাজ করতে গেলে
তোমাকে পোক্ত ডিসিশন নিতে হবে, এবং যেখানটাতে তোমার নলেজ নাই সেখানটাতে কিন্তু তুমি যাবা না নিজের কর্মকে প্রসারিত করার জন্য। যে অনেক ক্ষেত্রে হয় যে এই সময় কোনো একটা ভালো, মানে চাকরি তো করছি, কাজ তো করছি, তারপরেও একটা ভালো অফার পেয়ে গেলাম, অর্থাৎ নিজের কাজটাকে পরিবর্তন করার মধ্যে চিন্তা চলে আসলো যে ভালো অফার পেয়ে গেলাম, এখন কিন্তু যাওয়া উচিত নয় বকরি অবস্থায়। অতএব যে কাজটাই করা হচ্ছে সেই কাজের উপর বিশ্লেষণ করতে বলছে শনি, সেটাকে কিভাবে তুমি আরো এগিয়ে নিয়ে যেতে পারো সেটার উপর কর্ম করো। এবং এই আহির বুধন্না নক্ষত্র থেকে কিন্তু এই থেকে বুঝাচ্ছে গভীর, মানে হিসাব জিনিসটা বুঝাচ্ছে, ম্যাথামেটিক্স, অঙ্ক, এই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে। তো যার জন্য এই নক্ষত্র এই জিনিসটা বুঝায় যে জীবনে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করেই কিন্তু চলতে হবে। আর শনি এই নক্ষত্রের অধিপতি, শনি কিন্তু এটাই বুঝাচ্ছে যে কোনো কাজ করতে গেলে যেরকম লাভের হিসাব হবে সেরকম ব্যয়েরও হিসাব হবে। যে কোনো কাজ করতে গেলে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করতে হবে এবং সেটা ডিপ নলেজ নিয়ে করতে হবে। ফাঁকিবাজি করলে হবে না, তোমাকে কিন্তু সঠিকভাবে করতে হবে, হিসাব করে তোমাকে চলতে হবে। তুমি খরচের হাত তুমি খরচা করে দিলা, সেটা করলে কিন্তু চলবে না, তোমাকে হিসাব করে মেনটেন করে সেইভাবেই কিন্তু তোমাকে তোমার কর্ম করতে হবে। এবং যে কোনো কাজ করতে গেলে তোমাকে গভীর চিন্তা করে ভেবে চিন্তেই তোমাকে এগোতে হবে। শনির তৃতীয় দৃষ্টি পড়ছে রাশির চতুর্থ ঘরে, যেটা হচ্ছে বৃষ রাশি। তো বৃষ রাশি এই ঘরটাও মিত্রের ঘর। তো চতুর্থ ঘর, শনির পাপ প্রভাব পড়বে চতুর্থ ঘরে কিরকম, যে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খারাপ করে দিল। কিন্তু জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা দীর্ঘদিন ধরে লড়াই করছেন বা দীর্ঘদিন ধরে কোনো সমস্যায় পড়েছিলেন, সেই সমস্যা থেকে কিন্তু উদ্ধার করাবে এই শনি এই সময়কালে। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। যারা কলেজ শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, উচ্চ শিক্ষা, চতুর্থ ঘর থেকে উচ্চ শিক্ষা জিনিসটাকে বুঝায়, তাদের জন্য আবার এই গোচর ভালো। পড়াশোনার প্রতি বিশেষ মনোযোগী এবং বিশেষ আগ্রহী হবে। এবং যারা রিসার্চ জাতীয় বিদ্যা, গবেষণার কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলোতেও যথেষ্ট সফলতা পাবে, যেটা দীর্ঘদিন ধরে করে আসছিল এই কুম্ভ রাশি। আবার যারা সফটওয়্যারের কাজ হোক বা কোনো কম্পিউটার নিয়ে যারা পড়াশোনা করছেন, যারা টেকনোলজি বিভাগের সাথে যুক্ত রয়েছেন, সঞ্চার বিভাগের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। যারা কথাবাচক হিসাবে কাজ করছেন তাদের জন্য ভালো, লাভ যথেষ্ট থাকবে। কারণ শনির যে দশম দৃষ্টি সেটা লাভের ঘরে পড়ছে, আবার দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করে তারও দৃষ্টি লাভের ঘরে পড়ছে, নিজের রাশিকে দেখছে। পঞ্চম ঘরটা হচ্ছে কি জ্ঞান, আর একাদশ ঘরটা হচ্ছে কি লাভ, অর্থাৎ যে কর্মটা করাবে সেই কর্মের জেনারেল নলেজই হচ্ছে এই পঞ্চম ঘর। কারণ যে কোনো কাজ করতে গেলে কিন্তু নলেজ, জ্ঞানের প্রয়োজন রয়েছে। তো জ্ঞান কিন্তু পঞ্চম ঘরেই কিন্তু হচ্ছে সেই জ্ঞান, যে কর্ম করব, কর্মের মানে জ্ঞান না থাকলে তো কোনো কর্মই হবে না। যার জন্য ওই পঞ্চম ঘরে যে গ্রহই বসুক সেই গ্রহের দৃষ্টি থাকে হচ্ছে ওই একাদশ ঘরে। পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান, রাশির উপর দৃষ্টি থাকছে। তো এই সময়কালে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন সেই রাজনীতিতে যথেষ্ট বিশেষ সফলতা পাবে এই শনির বক্রী অবস্থায়। এবং সব থেকে বড় জিনিস, শনি বক্রী অবস্থায় দেবগুরু বৃহস্পতির যে উদয় হয়ে গেছে, এটা কিন্তু সব থেকে বড় জিনিস। এবং দেবগুরু বৃহস্পতি আগস্ট মাসের 13 তারিখ আবার নক্ষত্র পরিবর্তন করবে। তখন চলে আসবে পুনর্বসু নক্ষত্রে। পুনর্বসু নক্ষত্র সম্পর্কে বিশেষ আলোচনা করেছি। আবার দেবগুরু বৃহস্পতি 18 অক্টোবর রাশি পরিবর্তন করে নেবে, তখন এই দেবগুরু বৃহস্পতির আবার দৃষ্টি এই শনির উপরেই থাকবে। কত সুন্দর যোগ। আর নবম দৃষ্টিতে দেবগুরু বৃহস্পতির বিশেষ কৃপা থাকে। তো শনির উপর সেই দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি যেই পড়বে, তাহলে বিশেষ কৃপা সেই সময় এই কুম্ভ রাশি লাভ করতে যাচ্ছে। তবে সবার ক্ষেত্রে যে সমান হবে সেটাও না। বহু দাদা ভাই বন্ধুদের, দিদিদের জন্মকুষ্ঠিতে শনির অবস্থান আবার বহু খারাপ রয়েছে, বা অন্যান্য গ্রহদের অবস্থান খারাপ হয়, তখন কিন্তু স্বাভাবিকভাবে ফলগুলো কম হবে, অর্থাৎ মানে রেজাল্টটা কিন্তু অন্যরকম হবে। যার জন্য যাদের জন্মকুষ্ঠিতে খারাপ গ্রহের অবস্থান রয়েছে তাদের অবশ্যই কোনো ভালো জ্যোতিষীয় পরামর্শ নেওয়া উচিত এই সময়। আবার শনি কিন্তু এটাও বুঝাচ্ছে যে এই যে বক্রি হচ্ছে, এতে কিন্তু সংঘর্ষও যথেষ্ট বৃদ্ধি পাবে। কারণ শনি কিন্তু সংঘর্ষ ছাড়া কোনো কাজ দেয় না, মানে কর্মের ফল হয় না। কারণ আমরা যে প্রতিনিয়ত এই যে জীবন, প্রত্যেক দিন কিন্তু আমাদের সংঘর্ষের মধ্যেই থাকতে হচ্ছে আমাদের জীবিকা নির্বাহ করার জন্য। এবার বক্রি অবস্থায় যথেষ্ট সংঘর্ষ বৃদ্ধি করাবে এই কুম্ভ রাশির। তা বলে যে ফল পাবে না সেটাও না, ফলও কিন্তু পাবে, একদম অনেক ভালো ফল পাবে। কারণ শনি
যে ফল দেয় সেটা কিন্তু হয় পুরস্কার, অর্থাৎ কর্মের ফল, কর্মের পুরস্কার পেয়ে যাওয়া এক কথায় বলতে গেলে। শনি কিন্তু যে ফলটা দেয় তার দীর্ঘস্থায়ী হয়, এবং শনি কিন্তু সেই ফলটাকে রিটার্ন নেয় না চট করে। আবার রাহু যদি থাকে, রাহু যদি ফল দেয় রাতারাতি যেরকম বড়লোক করবে, সেরকম আবার একদম মাটির সাথে মিশিয়েও দেয়, ছিনিয়ে নেয় এক কথায় বলতে গেলে। রাহু যেভাবে দিবে আবার ছল চাতুরি করে কিন্তু সেইভাবেই নিয়ে নেবে। কিন্তু শনি যে ফলটা দেয় সেটা হয়ে যায় কর্মের পুরস্কার। তো যার জন্য শনির ফলে দীর্ঘস্থায়ী থাকে। তো যাই হোক, কুম্ভ রাশির ক্ষেত্রে শনি বক্রি হচ্ছে। বক্রি অবস্থায় অবশ্যই হিসাব করে চলতে হবে। যেখানটাতে কাগজপত্রের প্রয়োজন রয়েছে সেখানটাতে কাগজপত্রের অবশ্যই ব্যবহার করতে হবে। শনি কিন্তু এটাও বুঝাচ্ছে যে মুখের কথার কোনো মানে দাম নাই, কর্ম করতে হবে, লেখাপড়ি, কাগজপত্র, হিসাব, এবং যে কাজটা করতে হবে সেটা কিন্তু বিশ্লেষণ করে তবেই কিন্তু এগোতে হবে, না তো না। এবং শনি কিন্তু এটাও বুঝাচ্ছে যে বক্রি অবস্থায় নতুন কাজ পরিবর্তন অবশ্যই আসবে, কিন্তু সেটা অ্যাকসেপ্ট এই সময় না। বকরিকাল পেরিয়ে যাবে, তারপরে তুমি যা ইচ্ছা তাই করো। বকরিকাল মানে কি? সংশোধন, যেখানটাতে ভুল রয়েছে সেই জায়গাগুলোকে আবার ঠিক মেরামত করো, সেটাকে ঠিক করে সেটাকে আবার নতুন করে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটার উপর চিন্তা লাগাও। কিন্তু নতুন কাজ ধরতে গেলে কিন্তু অসুবিধায় পড়ে যেতে হবে। তবে যারা দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন কোনো কাজের উপর, তার রেজাল্ট কিন্তু খুব সুন্দর পাবে। যারা গবেষণা হোক বা জায়গা জমি সংক্রান্ত কাজ হোক বা কোনো দীর্ঘকালীন কোনো কাজ হোক, কোনো ব্রিজের কাজ হোক, বিল্ডিংয়ের কাজ হোক, এই সমস্ত দীর্ঘকালীন কাজ যারা করছেন বা চেষ্টা করছেন, সেই সমস্ত কাজগুলোতে বিশেষ উন্নতি এই সময় রয়েছে। এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে। এই সময়কালে যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। ধর্মের প্রতি সেবা দিতে হবে। যে সমস্ত মন্দিরগুলো অপরিষ্কার পরিচ্ছন্ন অবস্থা রয়েছে সেগুলোকে পরিষ্কারের দায়িত্ব, বা মন্দির ভেঙে গেছে সেখানেতে কিছু ঠিক করে দেওয়া, যে মন্দির অন্ধকার অবস্থা রয়েছে আলো জ্বালানো, গুরুর সাথে থাকা, আধ্যাত্মিক মেডিটেশন, ধ্যান, এই সমস্ত করা উচিত। তাহলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। মন্দিরের পূজারীদের পা ছুঁয়ে আশীর্বাদ নেওয়া উচিত এই সময়কালে, তাহলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। এবং তার সাথে করা উচিত গোপনে দান। যাদের যারা গোপনে দান, এক কথায় বলতে গেলে যারা দুস্থ লোক রয়েছেন তাদেরকে কিছু না কিছু গোপনে দান করা উচিত। যারা অন্ধ ব্যক্তি রয়েছেন, অন্ধকার জীবনে অন্ধকারই দেখছে, তাদেরকে কিছু দান করা উচিত। তো এই সমস্ত কাজ করলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। এবং বকরি অবস্থা অবশ্যই চামড়ার বস্তু, লোহার বস্তু, তারপর এগুলো বাড়িতে ক্রয় করে নেওয়া উচিত না এই সময়কালে, বিশেষ করে চামড়ার বস্তু। এদিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে, এবং সেটা বিশেষ করে শনিবার করে এই সমস্ত জিনিস ক্রয় করা উচিত নয় বকরি অবস্থায়। এই সময়কালে অবশ্যই নিজের ছায়া দান করা উচিত। যাদের শনির অবস্থা খুবই খারাপ রয়েছে, পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালানো উচিত তিলের তেল দিয়ে, তাহলে যথেষ্ট ভালো ফল পাওয়া যায়। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার, ধন্যবাদ।